এই মুহূর্তে রাজশাহী কলেজ ফেসবুক পেজের সাথে সংযুক্ত সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। সাথে আছি অনুতোষ কুমার প্রামাণিক, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আজকের আলোচ্য বিষয়ে চলে যাব। তো তোমরা সকলেই জানো যে আমরা আমাদের উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আমরা অধ্যায় 10 ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতির দ্বিতীয় সেগমেন্ট কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের সমচ্ছেদ বিশ্লেষণ নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলছিলাম। ইতোপূর্বে আমি বেশ কয়েকটি ক্লাস নিয়েছি, সেখানে মোটামুটি 2টি ক্লাসে আমি সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিশ্লেষণের ওপর বিভিন্ন ধরনের বিষয় আলোকপাত করেছি। যেই বিষয়গুলো আলোকপাত করেছি তোমরা একটু দেখো। আমি এই সমস্ত বিষয় কিন্তু আমরা ইতোমধ্যে শেষ করে দিয়েছি। কি কি বিষয় দেখো, একটা হচ্ছে বিভিন্ন ধরনের সূত্রের মাধ্যমে সমচ্ছেদ বিন্দু, দত্তাংশ অনুপাত, নিরাপত্তা প্রান্ত এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আগে আলোচনা করে ফেলেছি। এরপরে এই সমচ্ছেদ বিন্দু যে সূত্র সাহায্য ছাড়াও একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে সেটা আমরা আমাদের প্রথম ক্লাসটাতে করে ফেলেছি। তারপরে আমরা গত ক্লাসে দেখেছি যে বিক্রয়, পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়ের হার পরিবর্তন করে, অর্থাৎ কখনো কখনো বিক্রয় বাড়িয়ে বা কমিয়ে কিংবা পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়টা বাড়িয়ে বা কমিয়ে আমরা কিন্তু সমচ্ছেদ বিন্দু নির্ণয় করেছি। এরপরে আমি দেখেছিলাম গত ক্লাসগুলোতে কাঙ্ক্ষিত মুনাফা থেকে কিভাবে কাঙ্ক্ষিত বিক্রয় নির্ধারণ করা যায় সেটা আমরা সূত্রের মাধ্যমে শিখেছিলাম। তারপরে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সমচ্ছেদ বিন্দুতে কিভাবে মুনাফা শূন্য হয়। আমরা সকলেই জানি যে সমচ্ছেদ বিন্দু হলো এমন একটি বিন্দু বা এমন একটি স্তর যে স্তরে আসলে একটা প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় কিছু হয় না। আর আয় এবং ব্যয় সবসময় কি হবে, সমান হয়ে যাবে। আর যখনই আয় এবং ব্যয় সমান হয়ে যাবে তখন আমরা জানি সেখানে কোনো মুনাফা বা ক্ষতির সৃষ্টি হবে না। যদি সমচ্ছেদ বিন্দুর ওপরে যায় বিক্রয়, তখন সেটা আমরা প্রফিট হতে পারে আমাদের, এবং তার নিচে থাকলে আমাদের লস বা ক্ষতি হতে পারে। তারপরে দেখো লাস্ট ক্লাসে যেটা সর্বশেষ আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সরাসরি প্রান্তিক ব্যয় বা পরিবর্তনশীল ব্যয় কিংবা স্থায়ী ব্যয় যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে কোনো হার উল্লেখ থাকলে কিংবা বিভিন্ন ধরনের উপাদানের ভেতর থেকে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় কিভাবে বের করে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা গত ক্লাসে বলেছি, এবং সেটার মাধ্যমে কিভাবে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করা যায় সেটাও কিন্তু আমরা দেখেছি। ওকে শিক্ষার্থীরা, তো যদি তোমরা ক্লাসগুলো করো তাহলে দেখো আমি আজকের আমরা গত পাঠ মূল্যায়নটা একটু করে নিই। দেখো পাঠ মূল্যায়নে আমি 2টি অবজেক্টিভ বা এমসিকিউ টাইপের প্রশ্ন রেখেছি। এখানে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ 1 লক্ষ টাকা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত 40%, পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত? শিক্ষার্থীরা তোমরা একটু নির্ধারণ করা বা নির্ণয় করার চেষ্টা করো তো একটু। তো দেখো আমি যদি এটা সমাধান করে দিই, খুবই সহজেই সমাধান করে দিতে পারবো। 1 নাম্বার হচ্ছে বলেছে যে বিক্রয়ের পরিমাণ 1 লক্ষ টাকা আর কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত হচ্ছে 40%। সো আমাদের এখানে সংক্ষেপে লিখলাম সেলস হচ্ছে 1 লক্ষ আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে কত আমাদের 40%। ঠিক আছে, আমি দেখো এখানে একটা সূত্র আমাদের সবসময় ব্রেক ইভেন পয়েন্টের একটা বেসিক সূত্র যেটা সেটা এটা দেখো, এখানে খেয়াল করে দেখো যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করলে দত্তাংশ পাওয়া যায়, দত্তাংশ থেকে স্থায়ী ব্যয় মাইনাস করলে মুনাফা পাওয়া যায়। আচ্ছা ওকে, এখন দেখো এই দত্তাংশ অনুপাত দেওয়া আছে 40%। শিক্ষার্থীরা আমি বলেছিলাম যে ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে 2টি অনুপাত নির্ধারণ করতে হয় সাধারণত। একটি হলো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আর আরেকটা হলো আমাদের নিরাপত্তা প্রান্ত অনুপাত। আর এই 2টি অনুপাতই কিন্তু সবসময় বিক্রয়ের উপর হয়ে থাকে। ঠিক আছে, তা আমি যদি এখন শখে চলে যাই, দেখো আমাদের এখানে এই অনুপাতটা দেওয়া আছে 40%। ওকে, আচ্ছা তাহলে এই 40% কার উপর 40%? বিক্রয়ের উপর 40%। ওকে, তাহলে এখন বিক্রয় যদি আমার 100 হয়, বিক্রয় যদি আমার 100 টাকা হয় বা 100% হয়, তার মধ্যে 40 যদি দত্তাংশ হয় তাহলে আমাদের পরিবর্তনশীল ব্যয় কত হয় শিক্ষার্থীরা? অবশ্যই এটা কত? 60%।
আমি আবারও বলছি যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করলে যেমন দত্তাংশ পাওয়া যায়, একইভাবে বিক্রয় থেকে দত্তাংশ মাইনাস করলে কিন্তু কি পাবো আমরা, পরিবর্তনশীল ব্যয় পাবো। তো এখানে আমাদের অ্যামাউন্ট না দিয়ে এখানে বলে দিয়েছে কি যে পার্সেন্টেজ দেওয়া আছে। কিসের পার্সেন্টেজ দেওয়া আছে? এই দত্তাংশ অনুপাতের পার্সেন্টেজ দেওয়া আছে, এবং সেই পার্সেন্টেজটা কত আমাদের 40%। তাহলে আমরা জানি যে দত্তাংশ সবসময় বিক্রয়ের উপর হয়ে থাকে। তাহলে যদি দত্তাংশ 40% হয় তাহলে নিশ্চয়ই আমার বিক্রয় ছিল 100। 40% মানে কিন্তু 100 টাকায় 40 টাকা। তাহলে বিক্রয় 100 টাকা, তার মধ্যে 40 টাকা ছিল দত্তাংশ। তাহলে পরিবর্তনশীল ব্যয় কত হবে? 60 টাকা বা 60%। ওকে, তাহলে এখন আমরা চলে আসি। দেখো, অতএব আমাদের এখানে বলেছে কি যে পরিবর্তনশীল ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয় কত হবে? দেখো, 1 লক্ষ টাকা ইন্টু বিক্রয়ের হার কত ছিল? 100% মাইনাস 40%। ওকে, তাহলে এটা হবে কত? 1 লক্ষ ইন্টু 60%। তাহলে 1 লক্ষর 60% কত? 60,000 টাকা। সো এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে আমাদের 60,000 টাকা। দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে অ্যান্সারটা করে দিয়েছি 60,000 টাকা। ওকে, নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে ফেলেছো। এরপরে 2 নাম্বার দেখো, একটা ইম্পর্টেন্ট এবং কমপ্লেক্স একটা অঙ্ক আমি দিয়েছি, যেখানে দেওয়া আছে পরিবর্তনশীল ব্যয় একক প্রতি 75 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 100 টাকা, স্থায়ী ব্যয় 2,70,000 টাকা, সমচ্ছেদ বিন্দু 9,000 একক হলে একক প্রতি বিক্রয় মূল্য কত? এটা কিন্তু তোমাকে নির্ধারণ করতে হবে। শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পারছো? এবং এই অঙ্কগুলো কিন্তু আমাদেরকে উইদিন এ ভেরি শর্ট টাইম, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলোর আমাদের সমাধানটা করে ফেলতে হবে। নিশ্চয়ই তোমরা এতক্ষণে অঙ্কের সমাধানটা করতে পেরেছো। দেখো, আমাদের অঙ্কটার অ্যান্সার হবে 105 টাকা। কিভাবে হবে দেখো শিক্ষার্থীরা, এখানে 2 নাম্বার যখন সমাধান করব, 2 বলেছে ব্রেক ইভেন পয়েন্ট 9,000 একক। তাহলে আমরা জানি এই সূত্রটা দিয়ে আমরা করে দিব। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, এর সূত্র কি স্টুডেন্ট? এর সূত্র হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করার সূত্র। এখন দেখো, আমি ভ্যালুগুলো যদি পুট করে দেই এখানে, তাহলে কি হয়? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বা সমচ্ছেদ একক কত দেওয়া আছে আমাদের? 9,000। সো এটা আমাদের কত? 9,000 সমান সমান আমাদের অঙ্কে দেখো স্থায়ী ব্যয় দেওয়া আছে কত? 2,70,000 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন ইউনিট কিন্তু আমাদের দেওয়া নেই। ঠিক আছে, সো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটটা আমরা এখানে নির্ণয় করে নিব। তাহলে দেখো এখানে, তাহলে আমি যদি এখন আড়াআড়ি গুণ করি, সেক্ষেত্রে কি হবে? দেখো, কন্ট্রিবিউশন পার ইউনিট ইন্টু 9,000 সমান সমান 2,70,000, বা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট সমান কত হবে? 2,70,000 ডিভাইডেড বাই কত? 9,000। ওকে, তাহলে অতএব কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট সমান সমান হবে, এখানে যদি কাটাকাটি করে দাও, এখানে হবে 30 টাকা। 30। সো আমরা কন্ট্রিবিউশন মার্জিন পেলাম কত? 30 টাকা। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু এখনো অঙ্ক হয়নি, বলেছে একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে দেখো এখানে আমরা জানি যে একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য সমান সমান, খেয়াল করো যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট যোগ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। অর্থাৎ প্রতি ইউনিটের পরিবর্তনশীল ব্যয়ের সাথে যদি আমরা প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যোগ করে দেই, তাহলে কিন্তু আমরা সেলস পার ইউনিট বা একক প্রতি বিক্রয় মূল্য পেয়ে যাই। সেক্ষেত্রে দেখো, আমাদের অঙ্কে ভেরিয়েবল কস্ট দেওয়া আছে কত? 75 টাকা, যোগ কন্ট্রিবিউশন আমরা নির্ধারণ করেছি এখানে কত? 30 টাকা। সো আমাদের সেলস পার ইউনিট কত হবে? 105 টাকা। এভাবে কিন্তু আমাদের এখানে আমরা একক প্রতি বিক্রয় মূল্যটা নির্ধারণ করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমি প্রথমে বলেছি যে এখানে আমাদের পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে, একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে, আবার স্থায়ী ব্যয় দেওয়া আছে, কিন্তু সমচ্ছেদ বিন্দু কিন্তু আমাদের এখানে নির্ণয় করতে বলেনি। বলেছে কি যে সমচ্ছেদ বিন্দু যদি 9,000 একক হয়, তাহলে আমার একক প্রতি বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ আগের যে বিক্রয় মূল্য 100 টাকা দেওয়া ছিল, সেইটাতে সমচ্ছেদ বিন্দু আমার 9,000 একক নাও হতে পারে।
আমার অঙ্কে বলে দিয়েছে যে সমচ্ছেদ বিন্দু যদি 9000 একক হয় সেক্ষেত্রে তোমার একক প্রতি বিক্রয় মূল্য কত হবে। এটা নির্ধারণ করার জন্য আমি কি করে দিলাম দেখো, আমরা জানি ব্রেক ইভেন ইউনিট নির্ণয়ের সূত্র হচ্ছে স্থায়ী ব্যয়কে আমরা যদি দত্তাংশ একক প্রতি দত্তাংশ দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা ব্রেক ইভেন ইউনিট পাই, ঠিক আছে। আর সেক্ষেত্রে আমাদের অঙ্কে দেওয়া ছিল ব্রেক ইভেন ইউনিট 9000 একক, স্থায়ী ব্যয় দেওয়া ছিল 2,70,000 টাকা, আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট তো আমরা জানি না, কেননা এটা নতুন করে একটা সমচ্ছেদ বিন্দু দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এটা যদি আমি একটু ক্যালকুলেশন করে নিই সমাধানের অঙ্কের মতো তাহলে বা সমীকরণের মতো, তাহলে আমরা এখানে আর গুণন করলে এরকম পাই কন্ট্রিবিউশন মার্জিন ইনটু 9000 সমান সমান 2,70,000। এটা যেহেতু এখানে ভাগ অবস্থায় আছে মানে গুণ অবস্থায় আছে, এটা যদি এই পাশে সাইড চেঞ্জ করে তাহলে এটা ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট পেলাম 30 টাকা। এখনো কিন্তু সেলস পার ইউনিট পাই নাই, তাহলে সেলস পার ইউনিট বের করার সূত্র কি, যে পরিবর্তনশীল একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যোগ একক প্রতি দত্তাংশ, এটা যদি যোগ করে দেই তাহলে আমরা কিন্তু একক প্রতি বিক্রয় মূল্য পাই। আমাদের অঙ্কে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 75 টাকা এটা দেওয়া আছে, যোগ আমরা কন্ট্রিবিউশন মার্জিন এখান থেকে পার ইউনিটে বের করে নিয়েছি 30 টাকা, তাহলে 75 যোগ 30 সমান 105 টাকা। সো এই অঙ্কটার আমাদের একক প্রতি বিক্রয় মূল্য হবে কত, 105 টাকা। শিক্ষার্থীরা এগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে মানে প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা হয়ে গেছে। তো আগের ক্লাসের ধারাবাহিকতা রেখে আমরা আজকের শিক্ষণফল নির্ধারণ করেছি 3টা জিনিস এখানে। নাম্বার 1, যদি কর পূর্ব ও কর পরবর্তী কাঙ্ক্ষিত মুনাফা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত বিক্রয় বা প্রত্যাশিত বিক্রয়টা নির্ধারণ করব, এটা আমরা প্রথমে শিখব। নাম্বার 2, যদি দুটি টাইম পিরিয়ডের বা দুইটি সময়কালের বিক্রয় পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করব, এটা দ্বিতীয়। 3 নাম্বার হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে দত্তাংশ অনুপাত এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকে সেটার প্রায়োগিক দিকটা বা কিভাবে প্রয়োগ করতে হয় বিভিন্ন অঙ্কে মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে কিংবা স্থায়ী ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে সেটা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। তো এটা নিয়ে আমাদের আজকের ক্লাস। দেখো আমরা সরাসরি ক্লাসে চলে যাই, আমাদের অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। প্রথম নাম্বার 1 সমস্যা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে সনি লিমিটেড প্রতিটি টিভি 8,000 টাকা করে বিক্রয় করে এবং এই টিভির পরিবর্তনশীল ব্যয় প্রতিটি টিভির পরিবর্তনশীল ব্যয় 6,000 টাকা, বার্ষিক স্থায়ী ব্যয় 3,60,000 টাকা। এটি আমাদের উদ্দীপক। এই উদ্দীপক থেকে 3টি প্রশ্ন দেখো, খুবই সিম্পল অঙ্ক, কিন্তু যেখানে গিয়ে তোমার সমস্যা হবে সেটা হচ্ছে খ এবং গ। কতে বলেছে সমচ্ছেদ বিন্দু এককে ও টাকাই কত, এটা ইজিলি তোমরা করে ফেলতে পারবে, আমার আগে হয়তো করে ফেলেছো। কিন্তু খ নাম্বারে এসে দেখো বলেছে কর পূর্ব মুনাফা যদি 6 লক্ষ টাকা হয় তাহলে কত একক বিক্রয় করতে হবে, তার মানে এখানে আমাদের প্রত্যাশিত বিক্রয় বা কাঙ্ক্ষিত বিক্রয় নির্ণয় করতে হবে। ওকে, গ নাম্বারে বলেছে যে কর পরবর্তী মুনাফা যদি 4,50,000 টাকা করতে চাই তাহলে কত একক তাদেরকে বিক্রি করতে হবে যদি করের হার 40% হয়। শিক্ষার্থীরা আমরা আস্তে আস্তে এই সমস্যাগুলো সমাধান করব, নিশ্চয়ই তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটি ভালো মতো খেয়াল করবে, কেননা মনে রাখবে যে ক্লাস যদি খেয়াল না করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। সো ক নাম্বারে আমি চলে যাই, দেখো এখানে বোর্ডে কতে এসে দেখো বলেছে যে সমচ্ছেদ বিন্দু একক এবং টাকাই, তাহলে সূত্র কি দেখো, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট সমান সূত্র হচ্ছে FC ডিভাইডেড বাই CMU কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ওকে, চলে যাও আমাদের অঙ্কে দেখো FC দেওয়া আছে 3,60,000 টাকা ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট সরাসরি দেওয়া নাই, আমরা এটা সূত্র কি জানি যে সেলস পার ইউনিট থেকে যদি ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা মাইনাস করে দেই তাহলে কিন্তু আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট পেয়ে যাই। সেক্ষেত্রে কত হবে দেখো 3,60,000 ডিভাইডেড বাই সেলস পার ইউনিট, দেখো আমাদের অঙ্কে দেওয়া আছে 8,000 টাকা, আর প্রত্যেকটা টিভি তৈরি করতে পরিবর্তনশীল ব্যয় হয়েছে 6,000 টাকা। তো সেক্ষেত্রে গিয়ে আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই তাহলে হবে উপরে 3,60,000, নিচে হবে কত দেখো 2,000। সো এখানে কাটাকাটি করে দিলে 1 2 3 3, তাহলে এটা দিয়ে কাটা দিলে 180। সো 180 একক, অর্থাৎ সনি লিমিটেড যারা টিভি প্রস্তুত করে এদের 180টি টিভি বিক্রি করলে কোনো লাভও হবে না ক্ষতিও হবে না, মানে এরা ব্রেক ইভেনে চলে আসবে। ঠিক আছে, তাহলে
কত টাকায় বিক্রি করতে হবে, এই জন্য আমাদের নির্ণয় করতে হবে কি ব্রেক ইভেন পয়েন্ট টাকা। সূত্র হচ্ছে ব্রেক ইভেন ইউনিট, তাহলে ব্রেক ইভেন ইউনিট কত 180 গুণন প্রতিটা টিভির বিক্রয় মূল্য কত 8000 টাকা। তাহলে এই যদি এই 8000কে 180টি টিভি দ্বারা গুণ করে দাও তাহলে আমাদের 14,40,000 টাকার মতো আমাদের দাম আসবে। অর্থাৎ এই প্রতিষ্ঠান 180টি টিভি বিক্রি করলে এদের কোনো লাভ বা ক্ষতি কিছুই হবে না। আর যদি সে 180টি টিভি 14,40,000 টাকায় বিক্রি করে তবে এদের কোনো লাভ বা ক্ষতি কিছুই হবে না, তারা ব্রেক ইভেন পয়েন্টে চলে আসবে। শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা খ নাম্বারে চলে যাই। এটা খুবই সহজ একটা ছিল, আমরা আগের ক্লাসে করেছি। এখন খ নাম্বারে গিয়ে দেখো বলেছে যে যদি কর পূর্ব মুনাফা 6 লক্ষ টাকা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত বিক্রয় কত। ওকে, তাহলে খ নাম্বারে যাই। তো প্রত্যাশিত বিক্রয়ের আমরা গতদিনে একটা সূত্র লিখে দিয়েছিলাম, ঠিক আছে। সূত্রটা ছিল এরকম, দেখো যে ডিজায়ার্ড সেলস বা প্রত্যাশিত বিক্রয় সমান সমান এফসি প্লাস অর্থাৎ স্থায়ী ব্যয়ের সাথে ডিজায়ার্ড প্রফিট বা প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত মুনাফাটা যোগ করব, যোগ করে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দ্বারা কি করে দেব ভাগ করে দেব। তাহলে আমি হচ্ছে ডিজায়ার্ড সেলস ইউনিটে পাবো। ঠিক আছে, আমি আবারও বলছি যে প্রত্যাশিত বিক্রয় কত একক, ঠিক আছে, এটা নির্ধারণ করার সময় আমাদের সূত্র হচ্ছে এফসি বা স্থায়ী ব্যয় যোগ ডিপি মানে ডিজায়ার্ড প্রফিট বা প্রত্যাশিত মুনাফা ভাগ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এগুলো কিন্তু আমি শর্ট ফর্মটা গত ক্লাসে লিখে দিয়েছি। ওকে, আচ্ছা, কিন্তু এখানে ডিজায়ার্ড প্রফিট আছে, কিন্তু এটা কর পূর্ব নাকি কর পরবর্তী এটা কিন্তু কিছু বলা নাই। তাহলে কি করব, সিস্টেমটা শোনো। শুধু মুনাফা যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে আমরা কর পূর্ব মুনাফায় ধরে থাকি, অর্থাৎ যেখানে কোনো করের হার টার কিছু নেই সেখানে যেটা মুনাফা সেটা অ্যাকচুয়ালি কর পূর্বই মুনাফা। অর্থাৎ শুধু মুনাফার ক্ষেত্রে যে সূত্র, কর পূর্ব মুনাফার ক্ষেত্রেও ওই একই সূত্র, অর্থাৎ এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা সমাধান করে ফেলবো। তাহলে দেখো এখন আমাদের অঙ্কে এফসি দেওয়া আছে 3,60,000 টাকা যোগ আমরা ডিজায়ার্ড প্রফিট আমাদের কাঙ্ক্ষিত মুনাফা কত টাকা মুনাফা করতে চাই, অঙ্কে দেখো দেওয়া আছে কর পূর্ব মুনাফা 6 লক্ষ। 6 লক্ষ টাকা আমরা মুনাফা করতে চাই, সরি, ভাগ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আমরা ব্রেক ইভেন পয়েন্ট থেকে কিন্তু নির্ণয় করে ফেলেছি। কত দেখো তো, এই 8,000 মাইনাস 6,000। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হবে 9,60,000 ডিভাইডেড বাই 2,000। ওকে, তাহলে আমাদের যেটা হবে যে 480 একক। এটা যদি ক্যালকুলেশন করে দাও, অর্থাৎ আমি যদি এখানে এই 9,60,000কে 2,000 দ্বারা ভাগ করে দেই তাহলে 480 একক পাবো। ওকে, এর মানে হচ্ছে কোম্পানি যদি 480 একক পণ্য বিক্রি করে তাহলে তাদের কর পূর্ব মুনাফা হবে কত 6 লক্ষ টাকা। ঠিক আছে, তো এই অঙ্কটার বেসিক ফোকাসটা হচ্ছে কর পূর্ব মুনাফা, আর শুধু মুনাফা যদি উল্লেখ থাকে তাহলে সূত্রটা একই হবে। কিন্তু যদি কর পরবর্তী মুনাফা থাকে তাহলে কি হবে, গ নাম্বারে দেখো আমরা চলে যাব। গ নাম্বারে গেলে আমরা অঙ্কটা বুঝতে পারবো। গ নাম্বার হচ্ছে এখানেও কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মুনাফা বের করতে হবে, মানে কাঙ্ক্ষিত বিক্রয় বের করতে হবে। ডিজায়ার্ড সেলস সমান সমান সূত্রটা একটু ভালো করে খেয়াল করে দেখো, এফসি যোগ, ভালো করে খেয়াল করে দেখো, যদি কর পূর্ব হয় তাহলে ডিজায়ার্ড প্রফিট দিলে হয়ে গেল, কিন্তু কর পরবর্তী যদি হয় সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে কর পরবর্তী মুনাফা ডিভাইডেড বাই 1 মাইনাস কর হার। এটার মানে হচ্ছে যে মনে করো আমাদের এই অঙ্কে অথবা ইজি মানে দেওয়াই আছে আমাদের অঙ্কে 40% কর, ঠিক আছে। আচ্ছা, তোমার কর পূর্ব মুনাফা মনে করো 100 টাকা। এই 100 টাকা থেকে যদি তুমি 40% মানে কি 40 টাকা কর দিয়ে দাও তাহলে তোমার কর পরবর্তী মুনাফা কত হচ্ছে 60 টাকা। সিম্পল হিসাবে আমি আবারও বলছি, কর পূর্ব যদি হয় 100 টাকা, এখান থেকে যদি তুমি 40 টাকা ট্যাক্স দিয়ে দাও
তাহলে কর দিয়ে দিলা তুমি কত, 40 টাকা কর দিয়ে দিলা, তাহলে তোমার কাছে কর পরবর্তী মুনাফা কত থাকবে, কর পরবর্তী থাকবে 60 টাকা। ঠিক আছে, এক্স্যাক্টলি ওই রকম ভাবেই দেখো এই কর পরবর্তী মুনাফাটাকে আমরা এই কর পূর্ব মুনাফায় কনভার্ট করতে হবে, আর সেটা করার সূত্রটাই হচ্ছে কর পরবর্তী মুনাফা ডিভাইডেড বাই 1 মাইনাস কর হার। করলেই কিন্তু এটাতে যদি তুমি কনভার্ট করে দাও তাহলে তোমার যেটা বের হবে সেটা হচ্ছে কর পূর্ব মুনাফা, আর কর পূর্ব মুনাফা মানে এই যে ডিপি হয়ে গেল। আচ্ছা, নিচে আমাদের কি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, এটা যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নেই। এখানে আসো, আমি যদি এখন মান বসাই তাহলে কি হবে, 3,60,000 টাকা আমার ফিক্সড কস্ট দেওয়া আছে, যোগ অঙ্কে বলা আছে দেখো 4,50,000 টাকা কর পরবর্তী মুনাফা করতে চাইলে, তাহলে আমার মুনাফাটা কত, 4,50,000 টাকা ডিভাইডেড বাই 1 মাইনাস 40%, 40% মানে 100 টাকায় 40 টাকা, তাহলে 1 টাকায় কত, অর্থাৎ 40%কে যদি তুমি ভাঙো তাহলে এরকম হয় দেখো 40 ভাগ 100। ঠিক আছে, এটা যদি কাটাকাটি করে দাও তাহলে তোমার হয় 0.40। ঠিক আছে, সো এটা আমি 1 টাকায় যদি কনভার্ট করি তাহলে এটা হয় 0.40 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত ছিল আমাদের, 8,000 মাইনাস 6,000, যা ছিল আমরা তাই রেখে দিলাম, কোনো সমস্যা নেই। এখন এই 3,60,000 যোগ এটা যদি একটু ক্যালকুলেশন করে দাও তাহলে তোমরা অবশ্যই সম্ভবত পাবে যে 7,50,000 টাকা পাবে, 7,50,000 ডিভাইডেড বাই এখানে কত, 2,000। সো এটা যদি আমি একটু কাটাকাটি করি তাহলে কি হবে দেখো, 7 3 10 আর একে 11,10,000 ডিভাইডেড বাই 2,000 যদি করে দাও তাহলে আমাদের অ্যান্সারটা হবে 555 একক। সো বিষয়টা হচ্ছে যদি সে কর পূর্ব মুনাফা 6 লক্ষ টাকা করতে চায় তাহলে তাকে বিক্রি করতে হবে 480 টিটিভি, আর যদি সে কর পরবর্তী মুনাফায় 4.5 লক্ষ টাকা করতে চায়, কর পরবর্তী মুনাফা, তাহলে তাকে বিক্রি করতে হবে 555টি টিভি। এটা কিন্তু 555, ওকে, 555টি টিভি। সো নিশ্চয়ই তোমরা হচ্ছে এই অঙ্কটা বুঝতে পেরেছো যে কর পূর্ব থাকলে কিভাবে আমরা কাঙ্ক্ষিত বিক্রয় বের করব, কর পূর্ব মুনাফা থাকলে কিভাবে আমরা কাঙ্ক্ষিত বিক্রয় বের করব, আর কর পরবর্তী মুনাফা থাকলে কিভাবে আমরা কাঙ্ক্ষিত বিক্রয় বের করব। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো, শুধু একটা জায়গাতে ডিফারেন্স, সেটা হচ্ছে কর পরবর্তী মুনাফা থাকলে এই কর পরবর্তী মুনাফা এই মুনাফাটাকে, কর পরবর্তী মুনাফাটাকে আমাদের কর পূর্ব মুনাফায় কনভার্ট করতে হবে, আর কনভার্টের সূত্রটা হচ্ছে কর পরবর্তী মুনাফা ডিভাইডেড বাই 1 মাইনাস কর হার। ঠিক আছে, এটা আমি করে নিয়েছি এখানে ক্যালকুলেশন করে, আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি 555 একক যদি তারা বিক্রি করতে পারে তাহলে তাদের কর পরবর্তী মুনাফা 4,50,000 টাকা হবে। শিক্ষার্থীরা, যদি কর নিয়ে প্রশ্ন আসে, কর পূর্ব কর পরবর্তী, তাহলে তোমরা এই সূত্রের মাধ্যমে কাঙ্ক্ষিত বিক্রয়টা নির্ধারণ করতে পারো। নিশ্চয়ই তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা আমাদের হাতে আরো অনেকগুলো সমস্যা আছে, আমরা সেই সমস্যাতে চলে যাব। দেখো সমস্যা 2, স্লাইড। দুই নম্বরে দেখো বলেছে যে সাম্য কোম্পানির 2 বছরের বিক্রয় এবং মুনাফার তথ্য দেওয়া আছে। এখানে বলা হয়েছে কি 2018 সালে তাদের বিক্রয় ছিল 2,70,000 টাকা আর তাদের মুনাফা ছিল 36,000 টাকা। 2019 সালে তাদের বিক্রয় ছিল 3,06,000 টাকা আর মুনাফা ছিল 45,000 টাকা। এখানে কিন্তু দুটি ইয়ার্সের বিক্রয় এবং মুনাফাটা দেওয়া আছে। এখান থেকে আমাকে ক উভয় বছরের মোট ব্যয় আলাদাভাবে নির্ণয় করো, কোনো সমস্যা নেই। সবসময় একটা কথা মনে রাখবে যে আমরা জানি যে বিক্রয় থেকে যদি ব্যয়গুলো বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাই, মুনাফা পাই, কি তাই না বিষয়টা? বিক্রয় থেকে যত প্রকার ব্যয় আছে সব ব্যয়গুলো যদি মাইনাস করে দিই তাহলে আমরা মুনাফা পাই। আর এই ব্রেক ইভেন পয়েন্টের ক্ষেত্রে এই ব্যয়টা দুই ধরনের, একটা হচ্ছে কি স্থায়ী ব্যয় আর একটা পরিবর্তনশীল ব্যয়।
ঠিক আছে, তো এই দুটা ব্যয় যোগ করে কিন্তু আমার কি হয়, মোট ব্যয় হয়। দেখো ক নাম্বারে চেয়েছে মোট ব্যয়, তোমাকে কিন্তু আলাদা করে স্থায়ী ব্যয় বা পরিবর্তনশীল ব্যয় এটা নির্ধারণ করতে হবে না, তোমাকে মোট ব্যয়টা নির্ধারণ করতে হবে। তাহলে কি করব শিক্ষার্থীরা, দেখো যে বিক্রয় থেকে ব্যয় বাদ দিলে যদি মুনাফা পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই বিক্রয় থেকে মুনাফা বাদ দিলেও ব্যয় পাওয়া যাবে, কি তাই নয়? অবশ্যই তাই। ওকে, সো ইজিলি তুমি এটা করতে পারবা। দেখো ক নাম্বার, এরকম একটা ঘর টেনে ফেলো, দেখো এটা হচ্ছে 2018 সাল, এটা 2019 সাল, এটা বিবরণ। এখানে দেখো বিক্রয় কত দেওয়া আছে, 2018 সালে দেওয়া আছে 2,70,000, আর 2019 সালে দেওয়া আছে 3,06,000। এখানে ধরছো, এই এখানে ধরো, মাইনাস দেখো রেসপেক্টিভ ইয়ার্সে আমাদের মুনাফা কত দেওয়া আছে, 2018 সালে মুনাফা দেওয়া আছে 36,000, ঠিক আছে, আর 2019 সালে দেওয়া আছে দেখো 45,000। সো এটা যদি আমরা মাইনাস করে দেই তাহলে কিন্তু আমরা কি পাই, মোট ব্যয়টা আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমাদের মোট ব্যয়টা কত হবে, দেখো 2,70,000 থেকে 36,000 মাইনাস করে যদি দেই তাহলে আমরা পাই 2,34,000, আর 3,06,000 থেকে যদি 45,000টা মাইনাস করে দেই তাহলে পাই 2,61,000 টাকা। শিক্ষার্থী কিভাবে মোট ব্যয় নির্ধারণ করতে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কিছুই না, এটা 2টা বছরের আমি কি বিক্রয় থেকে মুনাফাটা মাইনাস করলাম। কেননা বিক্রয় থেকে যদি মোট ব্যয় মাইনাস করলে মুনাফা পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই বিক্রয় থেকে মুনাফাটা মাইনাস করলে মোট ব্যয় পাওয়া যাবে। এটা কোনো অঙ্কই না, ঠিক আছে, খুবই সহজ, একেবারে যোগ বিয়োগের অঙ্ক। আচ্ছা, এরপরে দেখো খ নাম্বারে কি চেয়েছে, খ নাম্বারে আমাদের অঙ্কে চেয়েছিল যে অনুদান প্রান্ত অনুপাত নির্ধারণ করতে হবে আর সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা চলে যাই খ নাম্বারে। তো খ নাম্বারের অঙ্কের খ, দেখো এখানে বলেই দিয়েছে, কি বলেছে এখানে, যে অনুদান প্রান্ত অনুপাত, অনুদান প্রান্ত অনুপাত। শিক্ষার্থীরা বলো তো যে এই অনুদান প্রান্ত অনুপাতের আরো কি কি নাম আছে, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, আর কি আছে দত্তাংশ অনুপাত, আর কি আছে, আরো আছে প্রান্তিক ব্যয় অনুপাত বা প্রান্তিক আয় অনুপাত, ঠিক আছে, বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা সিএম রেশিও, এই সবগুলোকে আমরা বলে, বা অবদান অংশ অনুপাত, একই জিনিস কিন্তু সবগুলো। ওকে, সো অনুদান প্রান্ত অনুপাত বের করতে হবে আমাদের অঙ্কে। তো আমরা জানি অনুদান প্রান্ত অনুপাত সমান সমান অনুদান প্রান্ত ভাগ বিক্রয় নরমালি, কিন্তু যখন 2টি বছরের তথ্য দেওয়া থাকবে তখন আমাদের সূত্রটা ছিল এরকম একটা সূত্র ছিল, দেখো, যে মুনাফার পরিবর্তন ডিভাইডেড বাই বিক্রয়ের পরিবর্তন, বিক্রয়ের পরিবর্তন ইনটু 100 দিলে আমরা শতকরা হারে পেয়ে যাব। তো এখানে মুনাফার পরিবর্তন মানে এখানে 2টা বছরের নিশ্চয় মুনাফা হয়েছে, 2018 সালেরও মুনাফা ছিল, 2019 সালেরও মুনাফা ছিল। 2018 সালে ছিল 36,000, 2019 সালে ছিল কত, আমাদের 45,000। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে কারেন্ট ইয়ার থেকে প্রিভিয়াস ইয়ারটা মাইনাস করে দিব। তাহলে বলো তো 2018 আর 19 এর মধ্যে শেষ ইয়ার কোনটা, 2019, তাহলে শেষ বর্ষ থেকে আগের বর্ষটা মাইনাস করে দিব। তাহলে খেয়াল করো এখানে শেষ বর্ষের মুনাফা কত, 45,000 2019-এর, মাইনাস 2018 সালের মুনাফা কত ছিল, 36,000। ঠিক আছে, একইভাবে আমি বিক্রয়ের ক্ষেত্রেও তাই, 2019 সালের বিক্রয় কত ছিল, 3,06,000, মাইনাস 2018 সালের বিক্রয় কত ছিল, 2018 সালের দেখো আমাদের বিক্রয় ছিল 2,70,000, 2,70,000। হ্যাঁ, এখন খেয়াল করো যে ইনটু 100, তাহলে 45,000 থেকে 36,000 যদি মাইনাস করে দেই তাহলে হয় 9,000, ডিভাইডেড বাই 3,06,000 থেকে 2,70,000টা যদি মাইনাস করে দেই তাহলে হয় কত, 36,000 ইনটু 100 করে দিবা। এখানে একটা অবশ্যই বাংলাতে লিখবে, কেননা আমরা বাংলায় অঙ্ক করছি তাই। আচ্ছা, তাহলে এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের হাতে অ্যান্সারটা হবে 25%, অর্থাৎ এই প্রতিষ্ঠানটির কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা অনুদান প্রান্ত অনুপাত কত পার্সেন্ট, 25%। ওকে শিক্ষার্থীরা, দেখো আমি আবার বলছি যে যদি 2টি বছরের যদি তথ্য দেওয়া থাকে, বিক্রয়, পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয় অথবা মুনাফা, এগুলো 2টি ইয়ার্সের যদি থাকে
সেক্ষেত্রে বা দুটি সময়কালের যদি থাকে সেক্ষেত্রে অনুদান প্রান্ত অনুপাত বা দত্তাংশ অনুপাত নির্ণয় করার সূত্র হচ্ছে চেঞ্জ ইন প্রফিট বা মুনাফার পরিবর্তন ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস বা বিক্রয়ের পরিবর্তন। তাহলে আমরা দেখলাম এখানে যে 2019 সালের মুনাফা ছিল 45,000, 2018 সালের মুনাফা ছিল 36,000। একইভাবে বিক্রয়ের ক্ষেত্রে 2019 সালে ছিল 3,06,000, 2018 সালে ছিল 2,70,000। আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি তাহলে আমরা অনুদান প্রান্ত অনুপাত কত পাই? 25%। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা দুটি হিসাবকালে কিভাবে অনুদান প্রান্ত অনুপাত বের করতে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের এই খ নম্বরে আরেকটা জিনিস চেয়েছে, সেটি হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট চেয়েছে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করব আমরা। তো এক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে কি, আমরা জানি যে এফসি ডিভাইডেড বাই, সবসময় আমরা জানি যে এফসি ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, অর্থাৎ স্থায়ী ব্যয়কে যদি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা ভাগ করে দেয় তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকা পাই। কিন্তু প্রশ্ন, অঙ্কে কি আমার কোথাও এফসি আছে? এফসি দেওয়া নেই। আবার কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা এটা আমরা নির্ধারণ করে নিয়েছি 25%। তাহলে আমাকে এখানে সুন্দর করে এফসিটা বের করতে হবে। তাহলে এফসি সমান সমান কি? দেখো এফসি হচ্ছে এফসি সমান সমান অনুদান প্রান্ত মাইনাস মুনাফা। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে খেয়াল করে দেখো যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করলে দত্তাংশ হয়, আর এই দত্তাংশ থেকে স্থায়ী ব্যয়টা মাইনাস করলে হয় মুনাফা। তাহলে আমি এই স্থায়ী ব্যয়টা নির্ধারণ করব, তাহলে কি করতে হবে? এই দত্তাংশ বা অনুদান প্রান্ত থেকে আমাকে মুনাফাটা মাইনাস করে দিতে হবে। ওকে, এই জন্য আমি এখানে লিখেছি অনুদান প্রান্ত মাইনাস মুনাফা। কিন্তু অঙ্কে আমার অনুদান প্রান্তও দেওয়া নেই, দেওয়া আছে কি? অনুদান প্রান্ত রেশিও দেওয়া আছে। অনুদান প্রান্ত অনুপাত আমরা এখানে বের করেছি কত? 25%। তাহলে এই 25%টা কার 25%? বিক্রয়ের 25%। কেননা আমরা এখানে জানি যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা মার্জিন অফ সেফটি রেশিও, দুইটা রেশিওই কিন্তু আমরা নির্ধারণ করে থাকি কার উপর? বিক্রয়ের উপর। সো আমরা এখানে এই সূত্রটা কিভাবে পাবো? যে ওই বিক্রয় গুণিতক কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এটা করলে আমরা অনুদান প্রান্ত পাবো। সেখান থেকে আমরা সংশ্লিষ্ট বছরের মুনাফাটা মাইনাস করে দেব। ঠিক আছে, এখন যেহেতু এটা স্থায়ী ব্যয় নির্ধারণ করছি, মনে রাখবে যে তুমি যদি 2018 সালের তথ্যগুলো নিয়ে কাজ করো তাও যা স্থায়ী ব্যয় হবে, 2019 সালের তথ্যগুলো নিয়ে কাজ করলেও তোমার স্থায়ী ব্যয় একই হবে। কেননা স্থায়ী ব্যয় আমরা জানি একটি নির্দিষ্ট সময় এবং একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত স্থায়ী থাকে। ঠিক আছে, আমরা দেখো এখানে ফর এক্সাম্পল আমি যদি বলি 2018 সালের ক্ষেত্রে কি হবে, আমি একটা, মানে তোমরা অবশ্যই পরীক্ষাতে একটা করবে, আমি এখানে দুটো করে দেখাচ্ছি। 2018 সালে দেখো এখানে 2018 সালে বিক্রয় কত ছিল? 2,70,000 ইন্টু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও তো সব ক্ষেত্রেই সমান, 2018 সালেও যা 19 সালেও তাই। তাহলে আমাদের এখানে কত? 25% মাইনাস 2018 সালের দেখো আমাদের মুনাফা ছিল কত? অঙ্কে দেখো দেওয়া আছে 36,000। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এই 2,70,000-এর 25%, ক্যালকুলেটর আছে? এই ক্যালকুলেটর আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের 67,500 মাইনাস এই যে মুনাফা 36,000 লিখে দাও। তাহলে তোমার 2018 সালের ক্ষেত্রে স্থায়ী ব্যয় বের হবে 31,500 টাকা। এটা যদি মাইনাস করে দাও তাহলে হবে 31,500 টাকা। ওকে, আমি আবারও বলছি, স্থায়ী ব্যয় আমরা দুটা ইয়ারে একই থাকবে। আমি এখানে 2018 সালের অঙ্ক করে দিচ্ছি, 19-এরটাও করি, দেখি একই হয় কিনা। তাহলে 2019 সালের ক্ষেত্রেও কি দেখো, 2019-এর বিক্রয় 3,06,000 ইন্টু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও উভয় ক্ষেত্রে একই 25% মাইনাস 2019 সালের দেখো এখানে মুনাফাটা কত দেওয়া আছে আমাদের? 45,000 টাকা। এটা যদি তুমি মাইনাস করে দাও তাহলে এখানে কত হবে দেখো, 3,06,000-এর 25% যদি করো তাহলে হয় তোমার 76,500 টাকা মাইনাস 45,000 যদি করো তাহলে এখানেও দেখো 31,500 হবে। অর্থাৎ তুমি যেই পদ্ধতিতে বা যেই ইয়ারের প্রশ্ন নিয়ে করো না কেন বা যে ইয়ারের তথ্য নিয়ে করো না কেন, তোমার স্থায়ী ব্যয়টা একই হবে। কেননা আমরা জানি স্থায়ী ব্যয় একটা নির্দিষ্ট লেভেল এবং নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী থাকে।
ওকে শিক্ষার্থীরা, কিন্তু তোমরা পরীক্ষাতে যে কোনো একটা তথ্য নিয়ে করবা, হয় 2018 নিয়ে করবা অথবা 2019 নিয়ে করবা। কিন্তু এখানে অবশ্যই তোমাকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটি হলো যখন 2018 সালের তথ্য নিয়ে করবা তখন সবগুলো তথ্য 2018 সালেরই দিতে হবে। মনে করো বিক্রয় তুমি 2018 সালের দিলে, কিন্তু মুনাফা যদি 2019 সালের দাও তাহলে তো অঙ্ক হবে না। আবার একইভাবে 2019 সালে যদি তুমি বিক্রয় দাও আর 2018 সালে যদি মুনাফা দাও, তাহলে কিন্তু আমাদের কি হবে না, আমাদের এই অঙ্কটা বা শুদ্ধভাবে আমরা স্থায়ী ব্যয়টা নির্ধারণ করতে পারবো না। তো অঙ্ক যা হোক, আমরা এখান থেকে একটা স্থায়ী ব্যয় নির্ধারণ করে দিলাম, তোমরা যে কোনো একটা বছরের করলে হয়ে যাবে। এখন দেখো এখানে স্থায়ী ব্যয়টা এখানে বসিয়ে দিব। আমাদের স্থায়ী ব্যয় কত বের করেছি, 31,500 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমাদের কত, 25%, তাহলে 25% মানে 0.25। ওকে, এটা দিয়ে ভাগ করে দিবা, তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকা পেয়ে যাব 1,26,000 টাকা। ওকে, গ আমরা একটু দ্রুত যাব কারণ আমাদের হাতে অনেকগুলো অঙ্ক আছে। গ নম্বরে যদি যাই, দেখো বলেছে যে পরিবর্তনশীল ব্যয় আর নিরাপত্তা প্রান্ত বের করতে হবে। তাহলে গ নম্বরে আমরা আবারও আমরা একটা ছক টানবো। দেখো একটা 2019 একটা 2018, কি আমাদের চেয়েছিল, পরিবর্তনশীল ব্যয় নির্ণয়। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি, বিবরণ টাকা টাকা। এখন পরিবর্তনশীল ব্যয়ের এখানে একটু খেয়াল করো, এই যে এখানে ধরো বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়টা মাইনাস করলে যদি দত্তাংশ হয়, তাহলে নিশ্চয়ই বিক্রয় থেকে দত্তাংশটা মাইনাস করলে কি হবে, পরিবর্তনশীল ব্যয় হবে। ওকে, আমরা এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। দেখো এখানে তাহলে বিক্রয়, দেখো 2000, এখানে 2018 আর এটা 2019। 2018 সালের দেখো আমাদের বিক্রয় দেওয়া আছে 2,70,000 আর 2019 সালের আমাদের বিক্রয় দেওয়া আছে 3,06,000। ওকে, মাইনাস এখান থেকে কি, দত্তাংশ মাইনাস করব। এখন দত্তাংশ মানে আমাদের সরাসরি দত্তাংশ দেওয়া নাই, কি দেওয়া আছে, দত্তাংশ অনুপাত। দত্তাংশ অনুপাত কত পার্সেন্ট, 25%। আমরা কিন্তু এটা বের করে নিয়েছিলাম, এই যে এটা ক নাম্বারে বের করে দিয়েছিলাম। ওকে, তাহলে যদি দত্তাংশ অনুপাত 25%, তার মানে কি বিক্রয়ের 25% হলো দত্তাংশ। তাহলে এটা কি, বিক্রয়ের 25%। তাহলে এই বিক্রয়ের 25% চার্জ করো, তাহলে দেখো আমাদের দত্তাংশ হবে 67,500 আর 3,06,000 এর উপর যদি 25% চার্জ করো তাহলে হবে 76,500। এটা যদি তুমি এখান থেকে মাইনাস করে দাও বিক্রয় থেকে দত্তাংশটা, তাহলে আমরা পরিবর্তনশীল ব্যয় পাই। ব্যয় পাবো কত, এখানে দেখো 2,70,000 থেকে 67,000 যদি 500 মাইনাস করি তাহলে 2,02,500 পাবো। আর 3,06,000 থেকে 76,500 যদি মাইনাস করি তাহলে 2,29,500। তোমরা একটু ক্যালকুলেশন করে নিবে, কম বেশি হতে পারে, একটু দেখে নিবে, তাহলে আমাদের হয়ে যাবে। তো আমাদের প্রসেসটা কিন্তু ঠিক আছে, যে আমরা জানি যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করলে যদি আমাদের দত্তাংশ হয়, তাহলে নিশ্চয়ই বিক্রয় থেকে দত্তাংশটা মাইনাস করলে পরিবর্তনশীল ব্যয় হবে। আর দত্তাংশ সরাসরি দেওয়া নাই, কিন্তু দত্তাংশ অনুপাত তো দেওয়া আছে। আর দত্তাংশ অনুপাত মানেই মনে রাখবে যে বিক্রয়ের উপর সেটা ওটা নির্ধারিত হয়। সো এখানে দত্তাংশ অনুপাত যদি 25% হয়, তার মানে বিক্রয়ের 25% দত্তাংশ। ওকে, এভাবে আমরা পরিবর্তনশীল ব্যয়টা নির্ধারণ করে দিলাম। এখন নিরাপত্তা প্রান্ত নির্ধারণ করতে বলেছে। দেখো এখানে শিক্ষার্থীরা, আর নিরাপত্তা প্রান্ত মানেই তোমরা জানো, কি জানো, যে নিরাপত্তা প্রান্ত, দেখো খেয়াল করো, নিরাপত্তা প্রান্ত নির্ণয়। তো নিরাপত্তা প্রান্তের সূত্রটা হচ্ছে মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দুটা মাইনাস করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি 2টি বছরের নির্ণয় করি তাহলে সেক্ষেত্রেও দেখো এখানে আমরা 2টি বছর 2018, 2019, এটা হচ্ছে বিবরণ। তাহলে বিক্রয় দেখো আমাদের 2018 সালে কত ছিল, 2018 সালে আমাদের বিক্রয় ছিল 2,70,000 আর 2019 সালে আমাদের বিক্রয় ছিল 3,06,000। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা কি করে দেব, সমচ্ছেদ বিন্দুটা মাইনাস করে দেব। সমচ্ছেদ বিক্রয় আমরা দেখো ক নাম্বারে বা খ নাম্বারে আমরা সমচ্ছেদ বিক্রয় বের করেছিলাম। সমচ্ছেদ বিক্রয় বা সমচ্ছেদ বিন্দু টাকায়, সেক্ষেত্রে আমাদের নির্ধারণ করা ছিল 1,26,000
1,26,000। শিক্ষার্থীরা আমি দুটা ক্ষেত্রে কেন 1,26,000 সমচ্ছেদ বিন্দু লিখলাম এই জন্যই যে আমি দেখিয়ে দিয়েছিলাম ওখানে যে স্থায়ী ব্যয় দুইটা ক্ষেত্রে একই, আবার দুইটা ক্ষেত্রেরই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও একই। তাহলে যদি স্থায়ী ব্যয় একই হয় আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যদি একই হয়, তাহলে নিশ্চয়ই আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা কি হবে? একই হবে। কেননা ব্রেক ইভেন পয়েন্টের সাথে আমরা জানি যে স্থায়ী ব্যয় এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্ক। যদি পরিবর্তন এই দুটা না হয় তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টও কখনো পরিবর্তন হবে না। ওকে, সেক্ষেত্রে দুটা ক্ষেত্রে একই। এটা যদি মাইনাস করে দাও তাহলে আমাদের নিরাপত্তা প্রান্ত হবে, আমাদের নিরাপত্তা প্রান্ত এখানে যদি মাইনাস করে দাও তাহলে হবে কত? এটা 1,44,000 হবে। এটা যদি মাইনাস করো 2,70,000 থেকে 1,26,000, আর 3,06,000 থেকে 1,26,000 যদি তুমি মাইনাস করো তাহলে এটা ইজিলি বোঝা যাচ্ছে 1,80,000 টাকা। সো আমরা এখানে পরিবর্তনশীল ব্যয় বের করলাম, আবার এখানে কি করলাম? নিরাপত্তা প্রান্ত নির্ণয় করলাম। শিক্ষার্থীরা দেখো, যখনই আমাদের দুটি ইয়ার্সের বা দুটি বছরের বা দুটি সময়কালের তথ্য দেওয়া থাকবে তখন আমরা কিন্তু এইভাবেই আমরা আমাদের যেই সমচ্ছেদ বিন্দু বা নিরাপত্তা প্রান্ত কিংবা পরিবর্তনশীল ব্যয় আমরা কিন্তু এইভাবে নির্ধারণ করব। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ফর ইউর ফাইনাল এক্সামিনেশন। তোমরা অবশ্যই অঙ্কগুলো ভালো মতো দেখবার চেষ্টা করবে। আমরা দেখো 3 নম্বরে আর একটি অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা আমি করে দিব না, তোমরা বাসায় একটু করবে। দেখো, মৃন্ময়ের 2 বছরের তথ্য নিচে দেওয়া হলো। এখানে 2013 আর 14 সালে এই অঙ্কটি প্রিভিয়াস ইয়ার এসেছে, 2016 সালে এসেছে এটি। তো ক নাম্বারে বলেছে দেখো 2013 সালের বিক্রয় দেওয়া আছে 1 লক্ষ, মুনাফা দেওয়া আছে 40,000। 14 সালের আবার বিক্রয় দেওয়া আছে 15 লক্ষ আর মুনাফা দেওয়া আছে 1 লক্ষ টাকা। ক নাম্বারে চেয়েছে দত্তাংশ অনুপাত কত, খ নাম্বারে স্থায়ী ব্যয় এবং সমচ্ছেদ বিন্দু টাকাই কত, আর গ নাম্বারে বলেছে যদি 2015 সালের পূর্বের বছরের চাইতে অতিরিক্ত 1,50,000 টাকা মুনাফা করতে চাই তবে বিক্রয়ের পরিমাণ কত। অ্যাকচুয়ালি গ নাম্বারে চেয়েছে কাঙ্ক্ষিত বিক্রয়ের পরিমাণ কত। ওকে, তো আমরা একটু সমাধান করেই দিই, অঙ্কটা খুব দ্রুত করব। দেখো, আগে যেহেতু আমরা এই টাইপের একটি অঙ্ক সমাধান করেছি, কিন্তু গ নাম্বার হচ্ছে এটার একটু ভাইটাল পয়েন্ট, কেননা এই গ নাম্বারটার জন্যই তুমি কিন্তু সমস্যায় পড়বে। ওকে, ক দেখো বলেছে যে দত্তাংশ অনুপাতের সংক্ষেপে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান সমান আমরা কি জানি যে মুনাফার পরিবর্তন ডিভাইডেড বাই বিক্রয়ের পরিবর্তন ইনটু 100। আচ্ছা, এখন দেখো যে মুনাফার পরিবর্তন কিভাবে নির্ধারণ করব, ভালো করে খেয়াল করে দেখো শিক্ষার্থীরা। অঙ্কে কিন্তু 2টা বছরে মুনাফা নেই। 2013 সালে মুনাফার ঘরে দেখো 40,000 টাকা ব্র্যাকেট মানে ওটা মাইনাস ফিগার, আর মাইনাস ফিগার মানে ওটা লস হয়েছে। অর্থাৎ 2013 সালে প্রতিষ্ঠান বিক্রয় করেছে 10 লক্ষ, ফলে তাদের মুনাফা হয়নি, হয়েছে কি ক্ষতি হয়েছে কত টাকা? 40,000 টাকা। ওকে, আর 2014 সালে দেখো বিক্রয় হয়েছে 15 লক্ষ কিন্তু মুনাফা হয়েছে 1 লক্ষ। ওকে, এখন দেখো যে মুনাফার পরিবর্তনটা কিভাবে নির্ধারণ করব। 2014 সালে আমার 1 লক্ষ টাকা মুনাফা হয়েছে মাইনাস 2013 সালে তো আমার মুনাফা হয়নি, কি হয়েছে? ক্ষতি হয়েছে। তার মানে এটাও কি আমাদের মাইনাস। ওকে, এখন দেখো বিক্রয়ের ক্ষেত্রে কি হবে? 15 লক্ষ 2014 সালের মাইনাস 10 লক্ষ। এখন খেয়াল করে দেখো এখানে গুণন 100, যে 1 লক্ষ এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাস এখানে কত? 40,000। তাহলে অ্যাকচুয়ালি দেখো আমরা কিন্তু মাইনাস করছি, যে মুনাফার পরিবর্তন মানে একটি বছরের মুনাফা থেকে আরেকটি বছরের মুনাফা মাইনাস, কিন্তু এখানে মাইনাস করতে গিয়ে দেখেছি যে এখানে এই 40,000 টাকা অ্যাকচুয়ালি মুনাফা হয়নি, লস হয়েছে, মাইনাস ফিগার আছে। এই জন্য এই মাইনাসে কি হয়েছে? এখানে প্লাস হয়েছে, ডিভাইডেড বাই এখানে 5 লক্ষ বোঝাই যাচ্ছে। তাহলে উপরে হবে 1,40,000 আর নিচে হবে দেখো আমাদের কত? নিচে হবে আমাদের 5 লক্ষ ইনটু 100 যদি দাও তাহলে আমাদের পার্সেন্টেজ হবে, এটা যদি ক্যালকুলেশন করে দাও তাহলে 28%। একটু ক্যালকুলেশন করো তোমরা, তাহলে 28% পাবা। এখন খ নাম্বারে গিয়ে দেখো কি বলেছে। খ নাম্বারে বলেছিল যে স্থায়ী ব্যয় এবং সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে হবে। ওকে, তাহলে স্থায়ী ব্যয়ে চলে যাও। খ আমরা স্থায়ী ব্যয়ে জানি যে অনুদান প্রান্ত অর্থাৎ
বিক্রয় গুণন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এটা যদি করি তাহলে অনুদান প্রান্ত বের হবে, আর এখান থেকে যদি আমরা মুনাফাটা মাইনাস করে দেই তাহলে আমাদের স্থায়ী ব্যয়টা বের হয়ে যাবে। এখন যে কোনো একটা বছরের তুমি বিক্রয় নিয়ে নাও, তাহলে আমরা 14 সালের নিই, তাহলে দেখো এখানে 14 সালের আমাদের এখানে কত আছে, 14 সালের এখানে আমাদের বিক্রয় আছে দেখো 15 লক্ষ, ইনটু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমরা এখানে বের করেছি কত 28%, মাইনাস 2014 সালের যেহেতু তথ্য নিয়েছি 2014 সালে দেখো মুনাফা আছে 1 লক্ষ, তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো একটু, তাহলে 15 লক্ষর 28% হবে 4,20,000, আর মাইনাস এই মুনাফা হবে 1 লক্ষ, তাহলে এটা মাইনাস করে দিলে 3,20,000 টাকা। এটা হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়। ওকে, এটা স্থায়ী ব্যয়। তুমি যদি মনে করো যে 2013 সালের তথ্য নিয়ে করবা, তোমার কোনো সমস্যা নাই, এই 3,20,000 টাকায় আমাদের কি হবে স্থায়ী ব্যয়টা দাঁড়াবে। এখন যদি ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করি আমরা, দেখো ব্রেক ইভেন পয়েন্ট সবসময় টাকায় পাবো এটা, কেননা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা ভাগ করলেই টাকা পাই, সমান সমান এফসি ডিভাইডেড বাই সিএমআর। এফসি আমরা বের করেছি 3,20,000 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করছি কত 28 মানে 0.28, 28% মানে 0.28। এখন সমান সমান এই 3,20,000কে যদি তুমি 0.28 দিয়ে ভাগ করো তাহলে এটার একটা 11,42,857 এরকম একটা টাকা আসবে। সো এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, এখন গ নাম্বারটা যেটা আমার মূল পয়েন্ট ছিল, যে গ নাম্বারে বলেছে কি যে আগের বছরের তুলনায় 2015 সালে যদি সে আরো 1,50,000 টাকা মুনাফা করতে চায় তাহলে বিক্রয় কত হবে। তাহলে তোমাকে প্রথমেই যেটা করতে হবে, সে অ্যাকচুয়ালি কত টাকা মানে হচ্ছে মুনাফা বা লাভ করতে চাচ্ছে। আগের বছরের তুলনায় 1,50,000 টাকা বেশি, তাহলে আগের বছরে কত ছিল, তাহলে নিশ্চয়ই 2015 সালের আগের বছর কি 14 না 13, অবশ্যই 14 সাল, তাহলে 2014 সালের মুনাফা কত ছিল 1 লক্ষ, তার থেকে যদি আরো বেশি 1,50,000 করতে চায় তাহলে তার নতুন অ্যাকচুয়ালি সে মুনাফা করতে চায় কত, অ্যাকচুয়ালি তার মোট মুনাফা হবে কত, আগের বছরে সে করেছে 1 লক্ষ যোগ এবছরে আবার করতে চাই কত 1,50,000, তাহলে এটা যদি যোগ করে দাও তাহলে অ্যাকচুয়ালি সে মুনাফা করতে চায় 2,50,000 টাকা। ওকে, এখন তোমাকে কাঙ্ক্ষিত বিক্রয় বা প্রত্যাশিত বিক্রয়ের সূত্রে ফেলতে হবে। ওকে, তাহলে এখন দেখো ডিএস বা ডিজায়ার্ড সেলস সমান সমান আমরা কি জানি যে এফসি যোগ ডিপি ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এখন দেখো এফসি আমরা ক্যালকুলেট করে নিয়েছি 3,20,000 যোগ ডিজায়ার্ড প্রফিট মানে সে তার প্রত্যাশিত মুনাফা কত, সে মুনাফা কত টাকা করতে চাচ্ছে, আগের বছরের থেকে 1.5 লক্ষ বেশি, তাহলে কত এই যে 2,50,000, তাহলে এখানে এর সাথে কি 2,50,000 যোগ করে দেব, ডিভাইডেড বাই আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত ছিল 28%, তাহলে 0.28। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি হবে, দেখো ক্যালকুলেশন করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ওপরে হবে আমাদের 3,2,5,70,000 ডিভাইডেড বাই 3 আর 2 5,70,000 ডিভাইডেড বাই 0.28। এটা যদি তুমি একটু ক্যালকুলেশন করে ফেলো তাহলে হবে 20,35,714 টাকা। অর্থাৎ এই 20,35,714 টাকা যদি সে বিক্রয় করতে পারে তাহলে সে 2,50,000 টাকা কি করতে পারবে, মুনাফা করতে পারবে। অর্থাৎ গত বছরের থেকে এই বছরে আরো বেশি 1,50,000 টাকা সে মুনাফা করতে পারবে। শিক্ষার্থীরা, এটি আমার আজকের মানে এখনকার ফোকাল পয়েন্ট ছিল 2 নাম্বার অঙ্ক, মানে এই 3 নাম্বার অঙ্কটাতে। এরপরে দেখো আমরা আরো একটি সমস্যায় চলে যাব। এটা আমরা আগের যে 2টা অঙ্ক করেছি তার অনুপাতে দেখো একটি অঙ্ক 2019 সালে যশোর বোর্ডে এসেছে। একই অঙ্ক তোমরা এই অঙ্কটা একটু বাসায় সমাধান করবার চেষ্টা করবে, ঠিক আছে? এই জন্য এটি আমি বাড়ির কাজ দিয়ে দিয়েছি 10.06। এটা তোমরা বাসা থেকে অবশ্যই সমাধান করবে এবং ছুটির পরে বা যখন কলেজ খুলবে আমাদের এই পরিস্থিতি শেষ হয়ে গেলে তখন আমরা অবশ্যই খাতাটা দেখব। এরপরে দেখো আমাদের হাতে আরেকটি অঙ্ক আছে, সেটি হচ্ছে সমস্যা 4। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ফর ইউর ফাইনাল এক্সামিনেশন, খুবই ইম্পর্টেন্ট। অঙ্কটা দেখো, পড়লে বুঝতে পারবে যে
মাস্কুরা লিমিটেড এর 2015 সালের তথ্য দেওয়া আছে এবং সেখানে বিক্রয় দেওয়া আছে 4,80,000 টাকা। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে এখানে কিন্তু কোনো অ্যামাউন্ট দেওয়া নেই, অর্থাৎ কেবল বিক্রয়েরই অ্যামাউন্ট দেওয়া আছে 4,80,000 টাকা, কিন্তু এখানে কোনো দত্তাংশ কিংবা কোনো পরিবর্তনশীল ব্যয় বা স্থায়ী ব্যয় এগুলো কিন্তু অ্যামাউন্টে দেওয়া নেই, বাট দুইটা রেশিও দেওয়া আছে, একটা নিরাপত্তা প্রান্ত অনুপাত বা নিরাপত্তা মার্জিন অনুপাত 33.13% আর অবদান প্রান্ত অনুপাত বা অনুদান প্রান্ত অনুপাত বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দেওয়া আছে 40%। খুবই ইনফরমেশনগুলো খুবই সিলি মানে খুবই ছোট, কিন্তু অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। কিভাবে ইন্টারেস্টিং দেখো, এখানে ক নাম্বারে বলেছে সমচ্ছেদ বিন্দু টাকায় কত, খ নাম্বার নিরাপত্তা মার্জিন টাকায় কত, আর গ নাম্বারে বলেছে দেখো কি মুনাফা কত। ওকে, আচ্ছা, তো আমরা ক নাম্বার সমস্যার সমাধানে চলে যাই। আমরা একটা সূত্র পড়েছিলাম, সূত্রটা ছিল এরকম, দেখো যে নিরাপত্তা প্রান্ত সমান মোট বিক্রয় মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিক্রয়। ঠিক আছে, তাহলে মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয়ের টাকা যদি বাদ দিলে নিরাপত্তা প্রান্ত পাওয়া যায়, তাহলে শিক্ষার্থীরা দেখো তো সমীকরণের নিয়ম অনুযায়ী আমরা কি এটা লিখতে পারবো? সমচ্ছেদ বিন্দু সমান সমান মোট বিক্রয় মাইনাস নিরাপত্তা প্রান্ত। এটা কি লেখা যাবে শিক্ষার্থীরা? আমি আবারও বলছি, দেখো নিরাপত্তা প্রান্ত যদি মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয় মাইনাস করলে যদি নিরাপত্তা প্রান্ত পাওয়া যায়, তাহলে সমচ্ছেদ বিক্রয় কি আমরা এভাবে লিখতে পারি না? এই সমচ্ছেদ বিক্রয় ডান পাশে ছিল মাইনাস, এটা বাম পাশে সাইড চেঞ্জ করে আসলে কি হয়? প্লাস হয়ে যায়। সমচ্ছেদ বিন্দু সমান মোট বিক্রয়, আমরা এখানে কনস্ট্যান্ট থাকলো, এই নিরাপত্তা প্রান্ত এখানে বাম পাশে আছে প্লাস, তাহলে এটা ডান পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস, মাইনাস হয়ে গেল। অর্থাৎ মোট বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্তটা যদি মাইনাস করে দাও তাহলে সমচ্ছেদ বিন্দু পাবে। এখন প্রশ্ন, আমার অঙ্কে ক নাম্বারে চেয়েছে সমচ্ছেদ বিন্দু, কিন্তু এখানে আমার দরকার কি? মোট বিক্রয়। মোট বিক্রয় আমাদের অঙ্কে দেওয়া আছে, কত দেওয়া আছে? 4,80,000 মাইনাস নিরাপত্তা প্রান্ত কি আমার অঙ্কে দেওয়া আছে? নিরাপত্তা প্রান্ত আমার অঙ্কে দেওয়া নেই, কিন্তু নিরাপত্তা প্রান্ত অনুপাত দেওয়া আছে। আমরা জানি যে নিরাপত্তা প্রান্ত অনুপাত সবসময় বিক্রয়ের ওপর হয়, আর এই নিরাপত্তা প্রান্ত অনুপাতকে যদি আমরা বিক্রয়ের সাথে গুণ করে দেই তাহলে কিন্তু নিরাপত্তা প্রান্ত পাওয়া যায়। ওকে, তাহলে কি হবে বিষয়টা দেখো, 4,80,000 বিক্রয় গুণিতক নিরাপত্তা প্রান্ত অনুপাত কত আছে আমাদের দেওয়া আছে? 33.13%। ওকে, আমি আবারও বলছি যে যেহেতু নিরাপত্তা প্রান্ত অনুপাত বলি আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বলি, যেটাই বলি না কেন, এই সবগুলো কিন্তু আমাদের বিক্রয়ের উপর হয়ে থাকে। তার মানে যে নিরাপত্তা প্রান্ত অনুপাত যে 33.13% দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি বিক্রয়ের 33.13%। তাহলে নিশ্চয়ই বিক্রয়ের উপর যদি আমি 33.13% এটা যদি আমি চার্জ করে দেই তাহলে আমার নিরাপত্তা প্রান্ত বের হবে। ওকে, তাহলে এখন দেখো অ্যাকচুয়ালি কত হবে? 4,80,000 মাইনাস এই 33.13 কে যদি তুমি একটু ক্যালকুলেশন করে দাও, যদি ভাগ করে দাও, তাহলে এটা অ্যাকচুয়ালি হয় 33.33%। হ্যাঁ, তাহলে 4,80,000 এর 33.33% করলে হয় অ্যাপ্রক্সিমেটলি 1,60,000, অর্থাৎ 1,59,999, 98, 94, 95 এরকম আসবে, যেহেতু এটা 33.333 এরকম হয়ে যাবে। এজন্য এটা কাছাকাছি মান হচ্ছে 1,60,000 টাকা তুমি পাবে। তাহলে বিষয়টা কি হলো দেখো, যে মোট বিক্রয় আমার আগে থেকে দেওয়া ছিল 4,80,000, আর নিরাপত্তা প্রান্ত আমরা মোট বিক্রয়ের উপর নিরাপত্তা প্রান্ত অনুপাত চার্জ করে পেলাম কত? 1,60,000। তাহলে এখানে আমাদের সমচ্ছেদ বিন্দু বের হবে কত? 3,20,000 টাকা। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো আমার ক নাম্বারে চেয়েছিল সমচ্ছেদ বিন্দু, এই যে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করলাম কিভাবে? মোট বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্তটা মাইনাস করে দিলাম। আবার নিরাপত্তা প্রান্তটা কিভাবে নির্ধারণ করলাম? বিক্রয়ের উপর নিরাপত্তা প্রান্ত অনুপাতটা চার্জ করে দিলাম। মানে একটা সূত্র দিয়ে কিন্তু দেখো আমাদের খ নাম্বারে চেয়েছে নিরাপত্তা প্রান্ত কত, সেটাও কিন্তু আমি এখানে নির্ধারণ করে ফেলেছি। অর্থাৎ এক ঢিলে কিন্তু দুইটা পাখি মারা হয়ে গেছে। ওকে, তো দেখো এখানে এখন খ নাম্বারে যদি যাই, নিরাপত্তা প্রান্ত যদি আমি নির্ণয় করতে চাই, তো এখানে তো আমি নিরাপত্তা প্রান্ত বের করেই ফেলেছি, এই যে বিক্রয়ের উপর নিরাপত্তা প্রান্ত অনুপাত। তাহলে এখানে আমি আবার একটু করে দিচ্ছি, দেখো 4,80,000
গুণন 33.13% করে দেখবা যে কত হবে 1,60,000 টাকা। এটা হচ্ছে আমাদের এইখানকার নিরাপত্তা প্রান্ত। এখন গ নাম্বারে চলে যাব আমি। দেখো গ নাম্বারে বলেছে কি যে আমার মুনাফাটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে একটু ধরো তো। এই আমরা জানি যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করলে দত্তাংশ পাওয়া যায়, দত্তাংশ থেকে স্থায়ী ব্যয় মাইনাস করলে মুনাফা পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের নর্মাল সূত্র। কিন্তু যখন এরকম পার্সেন্টেজ দেওয়া থাকবে তখনও কিন্তু আমাদের মাথাটাকে একটু ঘুরিয়ে দিতে হবে, মানে একটু অন্য দিকে নিয়ে যেতে হবে, খেলা করতে হবে, ঠিক আছে? কিভাবে দেখো, নিরাপত্তা প্রান্তের একটা সূত্র ছিল এরকম যে মুনাফা ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি একটু আর গুণন করি বা বজ্রগুণন করি তাহলে কি হয় দেখো, মুনাফা সমান সমান নিরাপত্তা প্রান্ত গুণিতক দত্তাংশ অনুপাত। অর্থাৎ নিরাপত্তা প্রান্তকে যদি আমি দত্তাংশ অনুপাত বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা গুণ করি তাহলে আমি মুনাফা পাই। একইভাবে শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, দত্তাংশকে যদি আমি নিরাপত্তা প্রান্ত অনুপাত দিয়ে গুণ করি তাও কিন্তু আমরা মুনাফা পাই। এই দুটার মধ্যে পার্থক্য কোথায় খেয়াল করো, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এই দুইটা জায়গায়। নিরাপত্তা প্রান্তকে গুণ করব দত্তাংশ অনুপাত দিয়ে, দত্তাংশ দিয়ে না। কিন্তু আমরা জানি দত্তাংশ মানে কন্ট্রিবিউশন মার্জিন, এটা দিয়ে না। নিরাপত্তা প্রান্তকে আমি দত্তাংশ অনুপাত দিয়ে গুণ করলে হবে কি আমার মুনাফা। আবার একইভাবে যদি দত্তাংশ থাকে অঙ্কে, সেই দত্তাংশকে যদি আমরা নিরাপত্তা প্রান্ত অনুপাত দিয়ে গুণ করি তখন আমরা কি পাই, মুনাফা পেয়ে যাই। সো এই দুটাই কিন্তু সূত্র মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। সো এখানে যদি আমি চলে যাই তাহলে কি পাবো দেখো, আমরা নিরাপত্তা প্রান্ত এখানে পেয়েছি, তাহলে আমরা এখানে নিরাপত্তা প্রান্ত গুণিতক আমাদের অঙ্কে দেখো, তাহলে এখানে কি এই যে নিরাপত্তা প্রান্তের সাথে দত্তাংশ অনুপাতটা গুণ করে দিব। তাহলে দত্তাংশ অনুপাত দাও, আমরা আমাদের এখানে দত্তাংশ অনুপাত আছে কি? অবশ্যই দত্তাংশ অনুপাত আছে আমাদের অঙ্কে। দেখো তাহলে আমাদের এখানে নিরাপত্তা প্রান্ত বের করেছে 1,60,000 গুণিতক নিরাপত্তা প্রান্ত। দেখো অনুপাত আছে আমাদের অঙ্কে দেওয়া আছে, দেখো অবদান প্রান্ত অনুপাত বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা অনুদান প্রান্ত অনুপাত একই জিনিস, কত? 40%। তাহলে 1,60,000 এর 40% করে দাও, তাহলে হবে সম্ভবত 64,000, 4,16,64,000 টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফা। ওকে, তুমি এভাবে কিন্তু মুনাফাটা নির্ণয় করতে পারো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, যে আমরা আজকে যে 3-4টা অঙ্ক করলাম, এখানে আমরা প্রথম অঙ্কটাতে ট্যাক্স নিয়ে কাজ করেছি, দ্বিতীয় অঙ্কটাতে আমি কাজ করেছি কি নিয়ে, দ্বিতীয় অঙ্কটাতে আমরা কাজ করলাম 2টি বছরের বা 2টি সময়কালে যদি তথ্য থাকে তখন কিভাবে আমরা সমচ্ছেদ বিন্দু নির্ণয় করব সেটা নিয়ে কাজ করলাম। তারপরে আমরা দেখলাম যে নিরাপত্তা প্রান্ত এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত এই দুটা কিভাবে আরো বেশি প্রয়োগ করা যেতে পারে হচ্ছে মুনাফা নির্ণয়ে কিংবা সমচ্ছেদ বিন্দুতে কিংবা নিরাপত্তা প্রান্ত নির্ণয়ে কিংবা কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয়ে, এই সবগুলো কিন্তু আমরা এই 4 নাম্বার সমস্যাটি দেখেছি। আমাদের কাছে দেখো 4 নাম্বারের আলোকে যে অঙ্কটা আমি মানে একটু আগে করে দিলাম, এর আলোকে তোমরা বাসা থেকে আরেকটি করবে, একই অঙ্ক, হুবহু একই অঙ্ক। দেখো এখানে বিক্রয় দেওয়া আছে, নিরাপত্তা মার্জিন অনুপাত 30% দেওয়া আছে, ও অবদান প্রান্ত অনুপাত 40% দেওয়া আছে, স্থায়ী ব্যয় দেওয়া আছে। এখান থেকে তুমি এই অঙ্কটা একটু সমাধান করবার চেষ্টা করবে। ওকে, সো আমাদের হাতে আর সময় নেই, আরও আমার কাছে একটা অঙ্ক ছিল, আমি এটা করবো না আজকে। তোমরা এই ধরনের অঙ্ক আমি সবগুলোই করে দিয়েছি। ওকে, সো আশা করি যে তোমরা এই চ্যাপ্টারটা মোটামুটি ভালো পেরেছো, ঠিক আছে? অর্থাৎ আমরা আজকে যে 5টি ক্লাস নিয়েছি, প্রথম 2টি ক্লাসে আমরা বাজেট নিয়ে কথাবার্তা বলেছি, পরের 3টি ক্লাসে আমরা ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে কথাবার্তা বলেছি। এই চ্যাপ্টারের মূল যেটি সমস্যা সেটি হচ্ছে যে এখানে প্রচুর সূত্র আছে, কিন্তু সূত্র থাকলে হবে না। এই সূত্রটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে, যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করলে দত্তাংশ পাওয়া যায়, সেখান থেকে স্থায়ী ব্যয় মাইনাস করলে যে মুনাফা পাওয়া যায়, এই বেসিকটা আমাদের কিন্তু অবশ্যই মাথার মধ্যে খেলতে হবে, ঘুরপাক খাতে হবে, ঠিক আছে? তাহলে তুমি অবশ্যই এই ব্রেক ইভেন পয়েন্টের অঙ্কগুলো পারবে। এই সূত্রগুলো তুমি সচেতনভাবে অনুশীলন করো। আশা করি এই চ্যাপ্টার থেকে যদি তুমি এই চ্যাপ্টারের অঙ্কটা করো তাহলে এট এ গ্লান্স মানে একই সাথে তুমি 2টা কাজ পাবা। একটা হলো যে আমাদের উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে এখানে তুমি সিকিউ এবং এমসিকিউ পাবে, আবার ফাইন্যান্স যে প্রথম পত্র আছে আর্থিক বিশ্লেষণ সেখানে কিন্তু তুমি একটা সিকিউ আর কিছু এমসিকিউ পাবে। মানে এই চ্যাপ্টার থেকে 200 মার্কসের মধ্যে মোটামুটি 26 বা 27 মার্কস কিন্তু পরীক্ষাতে আসবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। সামনে পরীক্ষা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ।